বেঙ্গল জব উইথ স্টাডি চ্যানেলের সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আমি আমার প্রতিবেদনটা শুরু করছি। সংশোধিত নাগরিকত্ব আইন অর্থাৎ সিএএ এই টার্মটা নিয়ে আজকে আমি কথা বলতে এসেছি আপনাদের কাছে। এই টার্মটার সঙ্গে কম বেশি সমস্ত দর্শক বন্ধুরাই হয়তো পরিচিত আছেন। এই সিএএ নিয়ে তরুণজ্যোতি তিওয়ারি কি বললেন আজকে আমি তার লেখা কথাই আপনাদের কাছে তুলে ধরব। সিএএ অর্থাৎ সংশোধিত নাগরিকত্ব আইন, এটা কি শর্ট ফর্মে বলা হয় সিএএ। এই আইনটিকে 2019 সালে পাশ হওয়া একটি আইন অথবা 2024 সালের নির্বাচনের আগে একটা রাজনৈতিক ঘটনা হিসাবে যদি আমরা এটাকে ধরি তাহলে কিন্তু সবথেকে বড় ভুল হবে। এই জন্য তরুণজ্যোতি তিওয়ারির কথায় তিনি একটু আমাদের ইতিহাসটা স্মরণ করিয়ে দিয়েছেন। তো চলুন আমরাও দেখে নিই তিনি কি আমাদের ইতিহাসটা বলতে চাইছেন। তিনি বলেছেন, ভারত ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। মুসলিম লীগের 21তম বার্ষিক সম্মেলনে অর্থাৎ 1930 সালের 29শে ডিসেম্বর দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশভাগের কথা তোলেন মোহাম্মদ ইকবাল। পরবর্তীকালে মোহাম্মদ আলী জিন্নাহ তার থেকে সবথেকে বড় প্রচারক হন। এর অনেক কিছুর পর ভারত স্বাধীনতা পায়, তার একটা বড় অংশ খুইয়ে। মুসলিমদের একাংশ দাবি করেছিলেন নিজেদের জন্য তারা আলাদা দেশ চান, তাই যথারীতি জন্ম নেয় পাকিস্তান। আমাদের মহাত্মা গান্ধী এই ঘটনাপ্রবাহ অনেকটাই আঁচ করতে পেরেছিলেন। 1947 সালের 16ই জুলাই দিল্লিতে হওয়া এক প্রার্থনা সভায় তিনি বলেছিলেন, অনেককে হয়তো পাকিস্তান থেকে নিজের ঘরবাড়ি ছেড়ে আসতে হবে, ভারত তৈরি আছে তাদের ভারতে রাখার জন্য। পরবর্তীকালে দেশভাগ হয়। দেশভাগের সময় সকলকে কি যন্ত্রণা যে ভোগ করতে হয়েছিল সেটা সবাই জানেন, কম বেশি সকলেই তার সাথে পরিচিত। সেই যন্ত্রণা দেখেই কিন্তু গান্ধীজি বলেছিলেন যে হিন্দু ও শিখ যারা পাকিস্তানে আছেন তারা যদি ভারতে আসতে চান তাহলে ভারতের সরকার প্রতিজ্ঞাবদ্ধ তাদেরকে নাগরিকত্ব, চাকরি এবং অন্যান্য সুবিধা দেওয়ার জন্য। জওহরলাল নেহরুও প্রায় একই কথা বলেছিলেন। তার মন্তব্য, রাজনৈতিক কারণে আমাদের যে ভাই বোনেরা পাকিস্তানে আছেন তারা যদি ভারতে আসতে চান তাহলে আমরা তাদেরকে স্বাগত জানাবো। 25শে নভেম্বর 1947 সাল কংগ্রেস জানালো পাকিস্তান থেকে অত্যাচারিত হয়ে ভারতে আসা অমুসলিমদের জীবনের সুরক্ষা এবং সম্মান দেওয়ার জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ। তৎকালীন সময়ে বারবার কংগ্রেস কেন পাকিস্তান থেকে আসা অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার কথা বলেছিল। গান্ধীজি, নেহেরু এবং তৎকালীন কংগ্রেস নেতারা বারবার একই কথা কেন বলেছিলেন, তার একমাত্র কারণ হচ্ছে অত্যাচার। পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানে অমুসলিমদের উপর অত্যাচার। তারপর এলো 8ই এপ্রিল 1950 সাল, নেহেরু লিয়াকাত চুক্তি। প্রায় 10 লক্ষ মানুষ পূর্ব পাকিস্তান ছেড়ে পশ্চিমবঙ্গে চলে এলেন। এই চুক্তির মাধ্যমে একটা গ্যারেন্টি প্রদান করা হয়েছিল দু দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার বজায় রাখার জন্য। ভারত সেই চুক্তি মেনে চলেছে, কিন্তু পাকিস্তান সেই চুক্তি মানেনি। এমনকি পরবর্তীকালে ভারতের সাহায্যে স্বাধীনতা পাওয়া বাংলাদেশও সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষা দিতে পারেনি। অন্যদিকে ভারতে মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে আর পাকিস্তানে এবং বাংলাদেশে হিন্দুদের সংখ্যা কমে গিয়েছে। বাংলাদেশ থেকে বিভিন্ন সময় অত্যাচারিত হয়ে হিন্দুদের চলে আসতে হয়েছে এই দেশে। তাদের নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল শুধুমাত্র খেলা করে গিয়েছে। একের পর এক মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের নিয়ে কথা বলতে গেলে মরিচ ঝাঁপির প্রসঙ্গ উঠবে। বর্তমান প্রজন্মের অনেকেই জানেন না যে মরিচ ঝাঁপিতে কি হয়েছিল। মরিচ ঝাঁপি সুন্দরবনের একটা দ্বীপ, মূল ভূখণ্ডের অনেকটাই বাইরে, চারদিকে নোনা জল দিয়ে ঘেরা। দেশভাগ এবং সাম্প্রদায়িক অশান্তির ফলে বহু বাঙালি হিন্দু শরণার্থী তদানীন্তন পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশ ছেড়ে পশ্চিমবঙ্গে চলে আসেন। প্রথম সারির উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণীর বাঙালি হিন্দু শরণার্থীরা সহজেই কলকাতা ও পশ্চিমবঙ্গের অন্যান্য এলাকায় নিজেদের অবস্থান নিশ্চিত করতে পারলেও পরবর্তী সারির বিশাল জনসংখ্যার নিম্নবিত্ত শ্রেণীর নমশূদ্র হিন্দুদের পশ্চিমবঙ্গে থাকতে দেওয়া হয়নি। বলপূর্বক তাদের পশ্চিমবঙ্গের বাইরে বেশিরভাগ উড়িষ্যা এবং মধ্যপ্রদেশ রাজ্যভুক্ত শিলাময়
আতিথেয়তা শূন্য অঞ্চলের পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হয়। 1977 সাল বামফ্রন্ট এ রাজ্যে ক্ষমতায় আসে। তদানীন্তন মন্ত্রী রাম চট্টোপাধ্যায় দণ্ডকারণ্যের শরণার্থী শিবির পরিদর্শনে গিয়েছিলেন। তিনি সেখানে ওই শরণার্থীদের পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনার মিথ্যা আশ্বাসও দিয়েছিলেন। বামপন্থীদের বিশ্বাস করে 1978 সালে বিপুল সংখ্যক শরণার্থী বাংলায় ফিরতে শুরু করে। কিন্তু তৎকালীন ক্ষমতাসীন বামফ্রন্ট সরকার রাজ্য শাসনপ্রণালীতে পরিবর্তন এনে ওই শরণার্থীদের নাগরিকত্ব প্রদানে অস্বীকৃতি প্রকাশ করে। প্রায় 1.5 লাখ শরণার্থী দণ্ডকারণ্যে ছেড়ে পশ্চিমবঙ্গে ফিরে এলে তাদের কয়েকজনকে আটক ও বিতাড়িত করা হয়। অনেকেই পশ্চিমবঙ্গে ঢুকতে পেরেছিলেন অনেক কাঠখড় পুড়িয়ে, আর যারা পশ্চিমবঙ্গে ঢুকতে পারেননি সেই ফেরত আসা শরণার্থীরাই মরিচঝাঁপিতে আশ্রয় নেন। নিজ উদ্যোগে সেখানকার জঙ্গল পরিষ্কার করে বন্যা থেকে বাঁচার জন্য বাঁধ নির্মাণ, মাছ চাষ, অন্যান্য চাষাবাদের ব্যবস্থা করে ওই দ্বীপে পাকাপাকিভাবে বসবাস করতে তারা শুরু করেন। নিজের দেশ থেকে বিতাড়িত হয়ে ভারতে ঠিকমতো আশ্রয় না পেয়ে শরণার্থীরা সুন্দরবনের প্রতিকূল এলাকায় কোনোভাবে বেঁচেছিলেন। কিন্তু 1979 সালের 26শে জানুয়ারি তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু মরিচঝাঁপিতে সম্পূর্ণ অর্থনৈতিক বয়কটের নির্দেশ দিলেন। জ্যোতি বসুর নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার মরিচঝাঁপি দ্বীপের বাঙালি হিন্দু উদ্বাস্তুদের উচ্ছেদ করার ব্যবস্থা নিতে শুরু করে। নদীতে পুলিশি অবরোধ বসানো হয় যাতে মরিচঝাঁপি দ্বীপের শরণার্থীরা নদী পার হয়ে পাশের কুমিরখালী গ্রামে ওষুধ, খাদ্যশস্য, জীবনধারণের জন্য প্রয়োজনীয় অন্যান্য জিনিস কিনতে যেতে না পারেন। ওই বছরই 31শে জানুয়ারি দুপুরের দিকে পুলিশ দ্বীপের মধ্যে ঢুকে উদ্বাস্তুদের খুন করার জন্য লাগাতার গুলিবর্ষণ শুরু করে। সংবাদ মাধ্যমের কর্মীদের ওই দ্বীপে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়। পুলিশের সহায়তায় দলীয় ক্যাডাররা 16ই মে 300 পরিবারের বাড়িঘর জ্বালিয়ে দেয়। হত্যাকাণ্ডের ঘটনার পরে দ্বীপে পড়ে থাকা অবশিষ্ট শরণার্থীদের পুনরায় উড়িষ্যা, মানা, কুরুত এগুলো মধ্যপ্রদেশ, আদিলাবাদ এটা উত্তরপ্রদেশ জোর করে পাঠিয়ে দেওয়া হয়। কিছু শরণার্থী পালিয়ে পশ্চিমবঙ্গের কদম্বগাছি, মালতীপুর, বারাসাত, বর্ধমান, ঘুটিয়া শরীফ, হিঙ্গলগঞ্জ এবং ক্যানিংয়ে আশ্রয় নেন। বামফ্রন্ট সরকার মৃতের হিসাব না দিলেও বেসরকারিভাবে জানা যায় 5000-এর উপর নিরীহ মানুষ মারা গিয়েছিলেন। এই ঘটনা নিয়ে কেউ খুব একটা মাথা ঘামাননি। শরণার্থীদের নাগরিকত্ব দেয়া নিয়ে কারো কিছু যায় আসে না। বিশ্বাসঘাতকতা করেছিল বামফ্রন্ট সরকার। পরবর্তীকালে একাধিক বামপন্থী নেতা বাংলাদেশ থেকে লোটাকম তুলে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন ধর্মীয় উৎপীড়নের ফলে। বিভিন্ন সময় প্রধানমন্ত্রীকে চিঠি লিখে তারা জানিয়েছিলেন বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার জন্য। আজ এই নাগরিকত্ব আইন নিয়ে সেই তাদেরই প্রচুর অসুবিধা হচ্ছে। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশভাগ হলো, কিন্তু জনবিনিময় সঠিকভাবে হলো না। এর ফলস্বরূপ কি হয়েছে? পাকিস্তানে হিন্দুদের সংখ্যা প্রায় শূন্য হয়ে গেল। পরবর্তীকালে পূর্ব পাকিস্তান এবং এখনকার বাংলাদেশের হিন্দুদের সংখ্যা দিন দিন কমে গেল। বাংলাদেশ এবং পাকিস্তানের হিন্দু সংখ্যালঘুদের উপর অকথ্য অত্যাচার শুরু হলো। যাদের পক্ষে সম্ভব হয়েছিল তারা সব ছেড়ে দিয়ে এদেশে চলে এসেছিলেন। যারা আসতে পারেননি তারা এখন অত্যাচারিত হচ্ছেন। সিএএ অবশ্যই বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। বিজেপি বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। এ তো শুধু বিজেপির প্রতিশ্রুতি নয়, প্রতিশ্রুতি তো দিয়েছিলেন গান্ধীজি, নেহেরু। আজ তাহলে এত বিরোধ কিসের? সিএএ পাশ হওয়ার পর প্রতিবাদের নামে ভারত যেটা দেখেছিল তা হলো বর্বরতা। বাম, কংগ্রেস এবং তৃণমূলের প্রচেষ্টায় দেশের বিভিন্ন জায়গায় এই আইনের প্রতিবাদে আগুন লাগানো হলো। মুসলিম সমাজকে বোঝানো হলো যে এই আইনের মাধ্যমে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। যদিও সিএএ নাগরিকত্ব দেওয়ার আইন, এখানে নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোনো কথাই বলা হয়নি। গরিব মুসলমান সমাজকে ভয় দেখানো হলো, রীতিমতো একটা ধ্বংসাত্মক আন্দোলন করা হলো। সিএএর বিরোধিতায় আওয়াজ উঠল পাকিস্তান জিন্দাবাদ। ভারতের কিছু সংগঠন
কয়েকটা রাজনৈতিক দলের মদতে শুধুমাত্র রাজনৈতিক ফায়দা তোলার জন্য দেশে আগুন জ্বালালো। এরা কি সত্যিই ভারতীয়? এইভাবেই প্রশ্ন রেখেছেন আমাদের কাছে তরুণজ্যোতি তিওয়ারি। আমি কিন্তু এতক্ষণ তরুণজ্যোতি তিওয়ারির কথাই আপনাদের কাছে তুলে ধরছি। তিনি বলছেন যে আমার বিশ্বাস ভারতীয়রা জানেন যে সিএতে তাদের কোনো অসুবিধা হবে না। তাহলে কাদের অসুবিধা হচ্ছে? এই ভয়ের রাজনীতি করার কারণ কি? এই হিংসার পেছনে স্বনামধন্য আইনজীবীদের অবদানও ছোট করা যায় না। বামপন্থী নেতা এবং কলকাতা হাইকোর্টের এক আইনজীবী তার সামাজিক মাধ্যমে একটা পোস্ট করলেন যে দিল্লিতে একটা মসজিদ ভেঙে দেওয়া হয়েছে। 25শে ফেব্রুয়ারি 2020-তে দিল্লি পুলিশের ডিজি উত্তর প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিলেন এরকম কোনো ঘটনা ঘটেনি। এই মিথ্যাচারটা কেন হয়েছিল সেটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক নেতা দায়িত্বজ্ঞান হারিয়ে এরকম মিথ্যাচার কেন করেছিলেন তার জবাব তাদের কোনো না কোনো দিন দিতেই হবে, কারণ ইতিহাস কাউকে ক্ষমা করে না। শত বিরোধিতার পরেও সিএএ চালু হলো, তৈরি হলো তার নিয়মাবলী আসার পর আরও বিপত্তি। মানুষকে বোঝানো শুরু হলো এই আইন অনুযায়ী কেউ যদি নাগরিকত্বের জন্য আবেদন করেন তাহলে তার নাগরিকত্ব হারাবেন, তিনি সব সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবেন। গরিব, অর্ধশিক্ষিত বা অশিক্ষিত মানুষকে বোঝানো খুব সোজা। আসলে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়। সিএএতে খুব সোজাভাবে কতগুলি কথা বলা আছে। আইনের 6 নম্বরের B3 ধারায় পরিষ্কারভাবে বলা আছে যে নাগরিকত্বের আবেদনের দিন পর্যন্ত তিনি যে সুযোগ সুবিধা ভোগ করছিলেন আবেদন করার জন্য তিনি তার কোনো কিছু থেকেই বঞ্চিত হবেন না। সিএএ নাগরিকত্ব দেওয়ার আইন, নাগরিকত্ব নেয়ার নয়। সাম্যের অধিকার লঙ্ঘন করে না, কারণ অত্যাচারিত এবং অত্যাচারী একই গোত্রে পড়তে পারে না। যারা মুসলমান সমাজকে নিয়ে চিন্তিত তাদের বলি, নাগরিকত্ব আইনের 3, 4, 5 এবং 6 নম্বর ধারা অনুযায়ী মুসলমানরাও নাগরিকত্ব পেতে পারেন জন্মসূত্রে, উত্তরাধিকার সূত্রে, নিবন্ধীকরণ সূত্রে এবং স্বাভাবিক পদ্ধতিতে। এসব এখনও রয়েছে। তার সঙ্গে এখন যোগ হয়েছে সিএএ। ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষেরা যারা ভারতে আসতে বাধ্য হয়েছিলেন তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য এই আইন। যারা বলার চেষ্টা করেছেন যে এটা ভারতের সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদকে লঙ্ঘন করছে তাদের উদ্দেশ্যে তিনি একটাই কথা বলেছেন যে তারা যেন রিজনেবল ডিফারেন্সিয়া একটু পড়ে নেন। সিএএ নাগরিকত্ব দেওয়ার আইন, এই আইনে কারো নাগরিকত্ব যাবে। বাম, কংগ্রেস এবং তৃণমূল সহ অন্য যে দলগুলো মুসলমান সমাজকে বোঝানোর চেষ্টা করেছে যে এই আইনের ফলে নাগরিকত্ব চলে যাবে, তাদের অনুরোধ করব আইনটা একটু পড়ে দেখার জন্য। আইনটা পড়ে সাধারণ মানুষের সামনে গিয়ে তাদেরকে বলার জন্য, কারণ আইন খুবই পরিষ্কার। বিরোধীরা আইনটা সম্পর্কে বলতে চায় না, তারা শুধু মানুষকে ভুল বোঝাতে চায়। ভারতের কোনো মুসলমানের ভয় পাওয়ার কোনো কারণ নেই। স্বাধীনতার সময় যারা দ্বিজাতি তত্ত্বকে না মেনে এই দেশ থেকে গিয়েছিলেন, এই দেশটা তাদেরও। যারা এই দেশটাকে আপন মনে করেন, এই দেশটা তাদেরও। সিএএ সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছিল, সিএএকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছিল বিরোধীরা, কিন্তু কোনো রকমের স্থগিতাদেশ পায়নি। কয়েকদিন আগেই মুসলিম লীগ এবং ডিওয়াইএফআই এই আইনের নিয়মাবলীকে চ্যালেঞ্জ করে, সেখানেও কোনো স্থগিতাদেশ পায়নি। বাম, কংগ্রেস, তৃণমূল এবং অন্যান্য দল যারা একসময় শরণার্থীদের জন্য দিনরাত কান্নাকাটি করত, তারা আজ এই আইনের বিরোধিতা কেন করছে? কোনটা আগে, রাজনীতি না মানুষের জীবন? বাম, কংগ্রেস এবং তৃণমূল মতুয়া সমাজকে কি প্রতিশ্রুতি দিয়েছিল ভুলে গিয়েছে নাকি? অত্যাচারিত অমুসলিমদের নাগরিকত্ব দেবে ভারত, বিজেপি প্রতিজ্ঞাবদ্ধ। এটাই লিখেছেন আজকে সিএএ নিয়ে আমাদের মাননীয় সম্মানীয় লয়ার তরুণজ্যোতি তিওয়ারি। আমাদের চ্যানেলের তরফ থেকে এই ভাষ্যপাঠ করার একটাই লক্ষ্য, তার কথাকে আপনাদের মাঝখানে পৌঁছে দেওয়া, ছড়িয়ে দেওয়া,
যাতে এই সিএএ সম্বন্ধে আপনাদের ধারণা সুস্পষ্ট হয় এবং ভুল ভ্রান্তি যাতে কেটে যায়, এইটাই আমাদের চ্যানেলের লক্ষ্য। আজকে আমি তাই এই সিএএ নিয়ে আপনাদের কাছে তরুণ জ্যোতি তেয়ারির কথাটাই ভাষ্যপাঠ করলাম। নমস্কার। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।